আচ্ছা, প্রথমত আনঅফিসিয়াল বলে কোনো ফোন নেই আর কি। হ্যাঁ, প্রতিটা ফোনের একটা আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইউনিক নাম্বার থাকে। যেই নাম্বারটা বৈধ সেই নাম্বারটা হচ্ছে বৈধ ফোন, আর যেই নাম্বারটা নাই সেই নাম্বারটা অবৈধ ফোন। সেটা হচ্ছে যেমন ধরুন কয়েকদিন আগে আমরা বিটিআরসির মাধ্যমে দেখেছি যে একটা ভুয়া নাম্বারের এগেনস্টে 50 লক্ষ ফোন অর্ডার দিয়ে উৎপাদন করে নিয়ে আসা হয়েছে। তো সুতরাং বুঝতেই পারছেন যে এই যে জালিয়াতির যে বিস্তৃতি, এটার গভীরতা অনেক বেশি। তো এই জালিয়াতিটা আমাদেরকে একটা গভীর জঞ্জালের মধ্যে ফেলে দিয়েছে। এই জঞ্জালটা বাইরে থেকে খুব বেশি বোঝা যায় না, কিন্তু আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জন্য এটা একটা বড় ধরনের চ্যালেঞ্জ। শুধুমাত্র আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী না, বরং আমাদের দেশে যারা মোবাইল ব্যাংকিং বা সিম সংক্রান্ত অপরাধ বা এই খাতে যারা কাস্টমার কেয়ার সংক্রান্ত যে সাপোর্টগুলো দেয়, তাদের জন্য এই জিনিসটা খুবই চ্যালেঞ্জিং। আমি 3টা উদাহরণ দিই। একটা হচ্ছে 73% ডিজিটাল জালিয়াতির সাথে জড়িত হচ্ছে এই অবৈধ ডিভাইসগুলো। দ্বিতীয়টা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে বছরে 1.25 লাখ থেকে 2.5 লক্ষ হ্যান্ডসেট চুরি হয়। তো যেই নাগরিকদের এই হ্যান্ডসেট চুরি হয় বা ছিনতাই হয় বা নাগরিকরা যারা হারিয়ে ফেলেন, তাদেরকে আমরা কোনো ধরনের সাপোর্ট দিতে পারি না যখন এই আইএমইআই নাম্বারটা অবৈধ থাকে। তারপরে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে 85% কেওয়াইসি, অর্থাৎ আমরা যে সিম বিক্রির সময় যখন আমরা দেখতে পাই যে এই কাস্টমার তথ্যের সাথে প্রকৃত ব্যবহারকারীর তথ্য মেলে না। যেমন ধরুন একটা ফাইন্যান্সিয়াল স্ক্যামিং হচ্ছে, যখন আমরা সিমটা দেখি তখন দেখি যে এটা একজন রিক্সাওয়ালার নামে সেভ করা, অথচ রিক্সাওয়ালা বা আমাদের যে কৃষক তারা কিন্তু জানে না, বা শ্রমজীবী তারা জানে না যে তাদের নামে সিমটা আছে। তাদেরকে ভুলিয়ে ভালিয়ে বা কোনোভাবে তাদের বায়োমেট্রিক ব্যবহার করে সিমটা নেওয়া হয়ে তাদের নামে মোবাইল ব্যাংকিং চালু করা হচ্ছে, জুয়া খেলা হচ্ছে, তারপরে এমএলএম করা হচ্ছে, কিংবা ফাইন্যান্সিয়াল অন্য ধরনের যে জালিয়াতিগুলো আছে সেগুলোর সাথে করছে। তো এখন এটার জন্য কি করতে হবে? অধিকাংশ ক্ষেত্রে এই যে জালিয়াতিগুলো করে এগুলোর সাথে একটা অবৈধ ফোন, যার কোনো স্বীকৃত আন্তর্জাতিকভাবে স্বীকৃত আইএমইআই নাম্বার নাই, সেটার জন্য জড়িত। তো সুতরাং আসলে যারা সেবা দেয় মোবাইল ডিভাইস কেন্দ্রিক, আর যারা অপরাধ কেন্দ্রিক সাপোর্ট দেয় নাগরিকদেরকে, তাদের জন্য কাজটা সহজ করার জন্য আমরা উদ্যোগ নিয়েছি যে এনএআইআরটা আমরা চালু করব। আর একই সাথে আরেকটা উদ্যোগ আপনিও নিশ্চয়ই জানেন যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলো আমাদেরকে ডিমান্ড করেছে যে আমরা যাতে ব্যক্তি প্রতি সিম সংখ্যা 5-এ নামিয়ে আনি। তো যদিও আমরা তাদের দাবিটা এখনও গ্রহণ করিনি, আমরা বলেছি আমরা এক ধাপে 15 থেকে 5-এ নামাতে পারবো না। আমরা প্রথমে 15 থেকে 10-এ নামাবো, তারপর আমাদের যে বিহেভিয়ার, অর্থনীতির যে চাহিদাগুলো আছে বা সামাজিক যে অবস্থাগুলো, সেগুলো বিবেচনা করে একটা লার্নিং গ্রাফের মধ্য দিয়ে উঠে তারপর আমরা সিদ্ধান্ত নেব। তো সেটা কেন? সেটা হচ্ছে ধরুন আমাদের দেশে ব্যক্তি বাবা তার সন্তানের জন্য, তার স্ত্রীর জন্য কাজের যে সাপোর্ট রোল আছে, কিংবা তার দোকানে যে কর্মচারী আছে তাদের জন্য সিম কেনেন আর কি। তো এখান থেকে বেরিয়ে আসতে আমাদের সময় লাগবে। তো সেজন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় যদি একটা ডেন্টিস্টের পরামর্শ নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সল্ট। একটা যৌক্তিক দাবি করছে, আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছ থেকে সময় নিচ্ছি। এই সময়টা এই শর্তে নিচ্ছি যে এর মধ্যে আমরা এনএআইআরটা বাস্তবায়ন করব। যখন এনএআইআর মাধ্যমে একটা বৈধ সিমের ম্যাপিং হবে, তখন আমরা বিষয়টা ভালোভাবে হ্যান্ডেল করতে পারবো। তো এখন আপনি যে প্রশ্নটা করেছেন যে ধরুন আমরা কেন তাড়াহুড়া করছি, আসলে মোটেই হঠাৎ করে আমরা তাড়াহুড়া করছি না। এটা আগেও বেশ কয়েকবার উদ্যোগ নেওয়া হয়েছিল, এবং এই চোরাকারবারি চক্রের সাথে বিশেষ কিছু লোক জড়িত আছে যারা এরকম লক্ষ লক্ষ ফোন আমদানির সাথে জড়িত। এই ফোনগুলো 3 ধরনের, একটা হচ্ছে ক্লোন করা ফোন, একটা হচ্ছে বিদেশি পুরনো ফোন, বিশেষ করে হাই এন্ডের ফোনগুলো, আইফোনের মতো হাই এন্ডেড ফোনগুলো কেসিং এবং স্ক্রিন চেঞ্জ করে রিফারবিশ করে এখানে ঢুকানো হয়, কিছু আইসি পরিবর্তন করে ঢুকানো হয়। আর তৃতীয় ফোনটা হচ্ছে যে যেহেতু বৈধ ফোনের শুল্কটা বেশি, সেজন্য অবৈধভাবে আমদানি, সেটার বৈধ আইএমইআই আছে। তো এই জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি যে ঠিক আছে, আমরা নাগরিকদের যে দাবিটা, এই দাবিটাকে আমরা গ্রহণ করে নিলাম যে আমাদের দেশে যেহেতু শুল্ক বেশি এবং অ্যাক্সেস টু ডিভাইস আমাদের ডিজিটাল বৈষম্য রোধে গুরুত্বপূর্ণ, সেজন্য আমরা বাণিজ্য মন্ত্রণালয়, বিটিআরসি, ডাক টেলিযোগাযোগ বিভাগ এবং এনবিআর মিলে আমরা একসাথে বসেছি, এবং এর আগে আমরা বিডার সাথেও বসেছি। তো এখানে দুটো প্রশ্নকে আমাদেরকে অ্যাড্রেস করতে হবে। প্রথমত
যারা বৈধভাবে বাংলাদেশে বিনিয়োগ করেছে, আপনি জানেন যে প্রায় 13টার মতো কোম্পানি, গতকাল একটা শুরু করেছে, 14টা কোম্পানি এখানে বৈধভাবে হ্যান্ডসেট উৎপাদন করছে। আর এখানে অনেক ইনভেস্টমেন্ট প্রয়োজন। গতকাল যে কোম্পানিটা করেছে তারা 150 কোটি টাকা বিনিয়োগ করেছে, আর আগে যারা করেছে তারা এর চেয়ে অনেক বেশি করেছে, কারণ স্যামসাং 90,000 টাকা দামের সকল মোবাইল এখানে মূলত উৎপাদন করে। এর বাইরে অপ্পো, ভিভো, রেনো, টেকনো এরা আছে, তো শাওমি আছে, রিয়েলমি আছে, তো এরা সবাই উৎপাদন করে। এখন তারা সবসময় বিডার কাছে গিয়ে তাদের বিনিয়োগের একটা সুরক্ষা চায়। আইনশৃঙ্খলা বাহিনীর দিক থেকে একটা চাপ আছে, অপরাধের সাথে একটা সম্পর্ক আছে, এবং একই সাথে আমাদের মানুষের কাছে সস্তায় ভালো মানের ডিভাইস পৌঁছে দেওয়ার একটা তাগিদ আছে। এই সব কিছু মিলে আমরা বসেছি। আমরা মনে করি যে যদি আমদানি শুল্কটা কমিয়ে আনি, গ্রহণযোগ্য পর্যায়ে কমিয়ে আনি, তাহলে আমাদের যারা উৎপাদনকারী আছে তার বিপরীতে তাদেরকেও একটা প্রোটেকশন দিতে হবে। তো এই বিষয়গুলো বাণিজ্য মন্ত্রণালয় এবং এনবিআর ভালোভাবে গ্রহণ করেছে। আমরা আরও একটু ফার্দার নেগোশিয়েট করে একটা দরকার একটা পর্যায়ে গিয়ে আমরা আসলে মানুষের কাছে ভালোভাবে বৈধভাবে আমদানিকৃত হ্যান্ডসেট পৌঁছে দিতে পারবো, বৈধভাবে আমদানিকৃত এবং দেশে উৎপাদনকৃত। এটা একটা ভবিষ্যৎ ইকোনমি চালু করবে। এর মাধ্যমে নলেজ আসবে, নলেজ ট্রান্সফার হবে, টেকনোলজি ট্রান্সফার হবে, এবং একই সাথে একটা মোবাইল ফোনের উৎপাদনের যদি গল্পটা বলি, তাহলে একটা ল্যাপটপের প্রোডাকশন সাইকেলে যে প্রোডাকশন রো থাকে সেখানে আনুমানিক 20 থেকে 25 জন থাকে, কিন্তু একটা মোবাইল ফোন যখন উৎপাদন করা হয় সেখানে প্রায় 50 জনের কাছাকাছি মানুষ থাকে। অর্থাৎ মোবাইল ফোনের ইন্টিগ্রেট পার্টগুলো অনেক বেশি, সে কারণে এগুলো সংযোজনে অনেক বেশি জনবলের প্রয়োজন হয়, এবং এটা ফ্রেন্ডলি, এটা এমপ্লয়মেন্ট ফ্রেন্ডলি। অর্থাৎ মোবাইল ফ্যাক্টরিটা দেশে ভালো পরিমাণ কর্মসংস্থান তৈরি করে। সব কিছু মিলে আমি মনে করি যে আমরা যে উদ্যোগটা নিয়েছি এটা আমাদের জনসাধারণের চাহিদাকে পূরণ করবে, আমাদের কেয়ার গিভার এবং আইনশৃঙ্খলা বাহিনীর প্রয়োজনীয়তা মেটাবে, এবং একই সাথে রাষ্ট্রের জন্য একটা রেভিনিউ সোর্স তৈরি করবে।